নীলের শেষ কথাটা বারান্দার নিস্তব্ধ বাতাসে প্রতিধ্বনিত হতে থাকল। আমাদের এখনই গ্রামের বাড়ি যেতে হবে। অবন্তীর মনে হল সে যেন ঠিক শুনতে পায়নি। এখনই মানে এই রাতে? তার গলার স্বরে অবিশ্বাসের সুস্পষ্ট। ঢাকা থেকে তাদের গ্রামের বাড়ি প্রায় 5 ঘন্টার পথ। রাতে রওনা দেওয়ার মানে হল ভোর হওয়ার আগে পৌঁছানো প্রায় অসম্ভব। নীল কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ল। তার চোখ দুটো যেন ক্ষমা চাইছে। অবন্তী বুঝতে পারছিল নীলের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। সে তার স্বামীর অসহায় মুখটার দিকে তাকিয়ে নিজের সব প্রশ্ন গিলে ফেলল। এখন কারণ খোঁজার চেয়ে পরিস্থিতি বোঝাটা বেশি জরুরি। সে শান্ত গলায় বলল, ঠিক আছে চলো, তুমি গাড়ি বের করো, আমি 10 মিনিটে 2টো ব্যাগ গুছিয়ে নিচ্ছি। নীলের চোখে কৃতজ্ঞতার এক ঝলক দেখা গেল। সে হয়তো ভেবেছিল অবন্তী 1000টা প্রশ্ন করবে, তর্ক করবে, কিন্তু অবন্তীর এই স্থির সমর্থন তাকে যেন কিছুটা শক্তি দিল। সে দ্রুত পায়ে গাড়ির চাবি নিতে চলে গেল। অবন্তী সবার ঘরে ঢুকে একটা ট্রলি ব্যাগ বের করল। কি নেবে কি রাখবে কিছুই মাথায় আসছিল না। তার মন জুড়ে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি এমন জরুরি দরকার হতে পারে যার জন্য তার শাশুড়ি, যিনি কিনা ছোটখাটো ব্যাপারে ছেলেদের বিরক্ত করতে একদমই পছন্দ করেন না, তিনি এত রাতে ফোন করে তাদের এভাবে যেতে বললেন। গাড়ি যখন হাইওয়েতে উঠল তখন রাত প্রায় 12টা। চারপাশটা অদ্ভুত রকমের শান্ত। অবন্তী বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনের ভেতর চলছিল এক অস্থির ঝড়। সে কয়েকবার নীলের দিকে তাকালো। নীল পাথরের মূর্তির মতো স্টিয়ারিং ধরে বসে আছে। তার চোয়াল শক্ত, দৃষ্টি সামনের রাস্তায় স্থির। কিন্তু অবন্তী জানে তার মনের গাড়ি এখন অন্য কোনো পথে ছুটছে, যে পথের নাম অতীত আর পারিবারিক দায়িত্ব। নীরবতা ভাঙল অবন্তী। নীল, এবার কি অন্তত বলবে কি হয়েছে? আমি তো তোমার স্ত্রী নাকি? তোমার চিন্তার ভাগ নেওয়ার অধিকার কি আমার নেই? নীল একটা দীর্ঘশ্বাস ফেলল। তার গলার স্বরটা খুব ক্লান্ত শোনাল। আমার চাচাতো বোন রিমির বিয়ে ভেঙে গেছে। সে কি? কেন? আর 1 সপ্তাহ পরেই তো বিয়ে ছিল। সব তো ঠিকঠাকই ছিল, তাই না? হ্যাঁ ছিল, নীল বলল। কিন্তু ছেলেপক্ষ আজ হঠাৎ করে ফোন করে জানিয়েছে তারাই বিয়েতে রাজি নয়। কারণ হিসাবে বলেছে রিমি নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িত। এটা তো মিথ্যে কথা। অবন্তী প্রায় চিৎকার করে উঠল। রিমি এমন মেয়েই নয়। আমি ওকে খুব ভালো করে চিনি। সে তো তোমাদের বাড়িতেই বড় হয়েছে। তার পক্ষে এটা অসম্ভব। আমিও তাই জানি অবন্তী, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ছেলেপক্ষই অভিযোগ তোলার পর চাচা স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা খুব একটা ভালো নয়। অবন্তীর বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি তার ধারণার চেয়েও অনেক বেশি জটিল। চাচার অসুস্থতা, বোনের নামে মিথ্যা বদনাম, এই 2 মিলিয়ে নীলের পরিবার এক ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সে নীলের হাতে আলতো করে হাত রাখল। চিন্তা করো না নীল, আমরা তো যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। নীল তার দিকে তাকিয়ে একটা ফ্যাকাশে হাসিল। কি ঠিক হবে অবন্তী? গ্রামের সমাজ তুমি চেনো না। বিয়ের এক মুহূর্তে মেয়ের নামে এমন একটা বদনাম রটে গেলে তার জীবনটা নরক হয়ে যায়। আর চাচা যদি... নীল কথাটা শেষ করতে পারল না, তার গলা ধরে এলো। অবন্তী আর কিছু বলল না। সে শুধু নীলের হাতটা আরো শক্ত করে ধরে রাখল। বাকি পথটা তাদের মধ্যে আর কোনো কথা হল না, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর রাতের নিস্তব্ধতা তাদের সঙ্গী হয়ে রইল। ভোর 4টের দিকে যখন তারা গ্রামের বাড়িতে পৌঁছাল তখন চারদিকে ভোরের আলো ফোটার প্রস্তুতি চলছে। কিন্তু তাদের বাড়িটায় যেন এক অমানিসার অন্ধকার নেমে এসেছে। উঠোনে কয়েকজন প্রতিবেশী জড়ো হয়ে চাপা গলায় কথা বলছে। তাদের দেখেই সবে কেমন যেন চুপ হয়ে গেল। তাদের চোখে সহানুভূতির চেয়ে কৌতূহলী বেশি। অবন্তীর এই দৃষ্টিগুলো অসহ্য লাগছিল। ঘরে ঢুকতেই নীলের মা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবা, সব শেষ হয়ে গেল রে। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। তোর চাচা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে, আর এদিকে তোর বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। নীল মাকে সামলানোর চেষ্টা করছিল। অবন্তী দেখল রিমি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চোখ দুটো কান্নার ফলে ফুলে লাল হয়ে গেছে। সুন্দর মুখটা ফ্যাকাশে, বিবর্ণ। অবন্তী এগিয়ে গিয়ে রিমির পাশে বসল। তার কাঁধে হাত দিতেই রিমি কান্নায় ভেঙে পড়ল। ভাবি, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওরা কেন আমার সাথে এমন করল? আমি জানি সোনা, আমি তোমাকে বিশ্বাস করি। অবন্তী তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা নেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই ঘরে ঢুকলেন
নীলের ফুপো শায়লা বেগম। তিনি এই পরিবারের একজন ইনফ্লুয়েন্সিয়াল সদস্য। তার কথায় সবাই ওঠ বস করে। তিনি ঘরে ঢুকেই এমনভাবে অবন্তীর দিকে তাকালেন যেন সব দোষ তারই। তার তীক্ষ্ণ গলার স্বর পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। শহরের হাওয়া গায়ে লাগলে তো এমন হবেই। তিনি রিমিকে উদ্দেশ্য করে বললেও তার দৃষ্টি ছিল অবন্তীর দিকে। দিনরাত জিন্স টপস পরে অফিসে গেলে আর রাত বিরেতে বাড়ি ফিরলে বাড়ির অন্য মেয়েদের মাথা তো বিগড়াবেই। রিমি তো তার বড় ভাবির কাছ থেকে এসব শিখছে। কথাটা ঢালালো ছুরির মতো অবন্তীর বুকে এসে বিঁধল। সে স্তম্ভিত হয়ে গেল। এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে যেখানে পুরো পরিবার বিপর্যস্ত, সেখানেই মহিলা তাকে দোষারোপ করছে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। সে নীলের দিকে তাকালো, দেখল নীল মায়ের সাথে কথা বলছে। সে হয়তো কথাটা শুনতেই পায়নি। শায়লা ফুপু থামলেন না। তিনি এবার সরাসরি অবন্তীর দিকে ফিরে বললেন, বৌমা, তুমি তো অনেক আধুনিক, অনেক কিছু বোঝো। আচ্ছা, তোমার কি মনে হয় না তোমাদের মতো মেয়েদের চালচলনই গ্রামের সহজ সরল মেয়েগুলোকে নষ্ট করে দিচ্ছে? তোমরা তো স্বাধীনতার নামে যা খুশি তাই করো, কিন্তু তার ফলটা যে কাদের ভোগ করতে হয় তা কি একবারও ভেবে দেখেছ? এবার অবন্তীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে উঠে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ফুপু, আমরা চালচলনের সাথে রিমির এই ঘটনার কি সম্পর্ক তা আমি বুঝতে পারছি না। আর একটা মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, আর আপনারা কারণ না খুঁজে আমাকে দোষ দিচ্ছেন। ও, তাহলে এখন মুখে মুখে তর্ক করা হচ্ছে? শায়লা ফুপুর গলার স্বর আরো তীক্ষ্ণ হল। যা সত্যি তাই তো বলছি। তোমার মতো উড়নচগ্গি বুক ঘরে আনলে এমনটাই হওয়ার কথা। নীল, তুই কিছু বলবি না? তোর বউ সবার সামনে আমার অপমান করছে। পুরো ঘরের সমস্ত চোখ এখন নীলের দিকে। অবন্তীও তাকিয়ে আছেন তার স্বামীর দিকে। তার বিশ্বাস নীল এবার প্রতিবাদ করবে। সে সবার সামনে তার স্ত্রীর অপমানের জবাব দেবে। সে বলবে অবন্তীর কোনো দোষ নেই। নীল মায়ের কাছ থেকে এগিয়ে এলো। তার মুখটা থমথমে। সে একবার অবন্তীর দিকে তাকালো, তারপর ফুপুর দিকে। সবাই অপেক্ষা করছে সে কি বলে। অবন্তীর হৃৎস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। সে দেখল নীল তার ফুপুর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর খুব শান্ত গলায় যা বলল তা শোনার জন্য অবন্তী মোটেও প্রস্তুত ছিল না। নীল বলল, ফুপু, তুমি এখন শান্ত হও। যা হওয়ার তা তো হয়েই গেছে। অবন্তী, তুমিও চুপ করো। এখন এইসব কথা বলার সময় নয়। নীলের এই কথাগুলো অবন্তীর কানে বিষের মতো শোনাল। চুপ করো? তার মানে নীলও মনে করে যে এই মুহূর্তে তার কথা বলাটা অন্যায়। সে তার স্ত্রীর অপমানের কোনো প্রতিবাদ না করে তাকেই চুপ করতে বলছে। অবন্তীর মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে যার ভরসায় বাড়িতে পা রেখেছে সেই মানুষটাই আজ তাকে একা ফেলে দিল এইসব অতগুলো অচেনা অজানা কৌতূহলী চোখের সামনে। তার ভালোবাসার, তার বিশ্বাসের আকাশটা যেন এই একটা কথায় ভেঙে চৌচির হয়ে গেল। হ্যালো লিসনার, আমাদের আকাশ গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের রোম্যান্টিক বাংলা গল্প চ্যানেলে আপলোড করা হবে। তাই আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে।